পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পাঠ্য বিষয় হলো পরিবেশ। অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ ও পরিবহন, যেটা তোমাদের অষ্টম অধ্যায়। আমি এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন সম্ভাব্য তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট 2024 সম্ভাব্য যত রকমের প্রশ্ন হয় সে সকল প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো আর দেরি নয়, এখন সরাসরি আমরা চলে যাব আলোচনা পর্বে। কিন্তু আলোচনার পূর্বে তোমাদের হালকা নিবেদন, যদি তোমরা এখনও আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করো না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। সরাসরি চলে যাচ্ছি। পরিবেশ, অষ্টম অধ্যায় পরিবেশ ও পরিবহন, প্রশ্ন উত্তর। প্রথমেই কিছু এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে বেশ কিছু অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে। আদিম যুগে মানুষ চলাফেরা করতো, উত্তর যদি আমরা দেখি, আদিম যুগে মানুষ চলাফেরা করতো পায়ে হেঁটে। খুবই ধীরে চলে এমন একটি যানবাহন হলো, এই যে চারটি যানবাহনের মধ্যে গরুর গাড়ি। তারপরে হচ্ছে আদিমকালের মানুষ কোন যানবাহনের সাহায্যে নদী পারাপার হতো? নৌকায়। একটি দূষণবিহীন যানবাহন হলো সাইকেল। রাস্তাঘাট নির্মাণের উদ্দেশ্য হলো দ্রুত যাতায়াত। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যে যান চলাচল করে তা হলো মেট্রো রেল। পরিবেশ দূষণ হয় যে যানবাহনের, সেটা হচ্ছে মোটর গাড়ি। দূষণ বেশি হয় যে যানবাহনে, সেটা হচ্ছে বাস। অনেকগুলি বগি নিয়ে যাতায়াত করে যে যানবাহন, তা হলো ট্রেন। যে সময় থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সাল। হাওড়া থেকে হুগলি প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। মনুমেন্ট বা শহীদ মিনার দেখা যায় কলকাতায়। কলকাতার রাস্তা পারাপারের জন্য কিরূপ সতর্ক থাকা উচিত? সিগন্যাল। কলকাতার রাস্তা পারাপারের কোন চিহ্নের উপর দিয়ে পার হতে হয়? জেব্রা ক্রসিং। মোটর বাইক চালানোর সময় কি সাবধানতা নেওয়া উচিত? মাথায় হেলমেট লাগাতে হবে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, আগেকার দিনে যে কোনো দুটি পরিবহনের মাধ্যমের নাম লেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পরিবহনটা হয়তো তোমরা অনেকেই চিনো না, এই পরিবহনটাকে বলে পালকি। সামনে দুজন পিছনে দুজন, এরকম করে মাঝখানে নতুন বউ তাদেরকে পালকি দিয়ে বহন করে নিয়ে যায়। তাইলে পালকি আর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি তোমরা দেখেছো, তাই আমি ছবি দেই নাই, পালকি ঘোড়ার গাড়ি মনে রাখবে। এরপরের প্রশ্ন, বনে জঙ্গলে বনে জঙ্গলে যাতায়াতের জন্য কি ব্যবহার করা হতো? হাতি ব্যবহার করা হতো। এখন দূরে যাওয়ার জন্য কি কি পরিবহনের সাহায্য নেওয়া হয়? ট্রেন, এরোপ্লেন, বাস ইত্যাদি। একটি দ্রুত পরিবহন মাধ্যমের নাম হচ্ছে এরোপ্লেন। পরিবহনের কাজে যেসব পশুদের ব্যবহার করা হয় তাদের নাম লেখো। গরু, ঘোড়া, হাতি, উট, গাধা ইত্যাদি। সব থেকে পুরানো দুটি জলযানের নাম লেখো। দুটি সব থেকে পুরানো জলযানের নাম হলো ভেলা এবং পানসি। পাল ও হাল এর মধ্যে পার্থক্য কি? তোমরা অনেকেই পাল জানো না এবং হালও দেখো না, তাই আমি দুটো ইমেজ দেখলাম। পাল বাতাস আটকায়, আমরা দেখি এই যে দেখো পালটা বাতাস আটকাচ্ছে, অর্থাৎ এই যে এটা পাল, লাল যেটা দেখা যাচ্ছে, এবং নৌকোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই পাল, ঠিক আছে। কিন্তু নৌকো কোন দিকে যাবে তা ঠিক করে হাল, ওই দেখো হাল, এই যে হালের মাধ্যমে বৈঠাটা ধরেছে, এটাকে বলে বৈঠা। এই হাল, এটা দিয়ে নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করা হয়। যাই হোক, কোনো নৌকা বেশি জোরে, কোন নৌকা বেশি জোরে যেতে পারে? পানসি নৌকা। সাধারণ নৌকা কিভাবে চলে? সাধারণ নৌকায় পাল থাকে না, দাঁড় টেনে এই নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। বেশি জোরে যেতে পারে এমন নৌকার নাম লেখো। লঞ্চ, স্টিমার, ভুটভুটি ইত্যাদি। নৌকো বেশি জোরে যেতে পারে কিসের সাহায্যে? নৌকাতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকলে নৌকা বেশি জোরে যেতে পারে। ইঞ্জিন চালিত নৌকায় কি থাকে? পাল না হাল? হাল থাকে। যে কোনো দুটি পরিবেশ বান্ধব যানবাহনের উদাহরণ হচ্ছে সাইকেল ও ট্রাম। একটি দ্রুতগামী জলযানের নাম হলো ডুবোজাহাজ বা সাবমেরিন। সব থেকে দ্রুতগামী পরিবহন কোনটি? সব থেকে দ্রুতগামী পরিবহন হলো এই উড়োজাহাজ। বাষ্পচালিত ইঞ্জিনের শক্তি কোথা থেকে আসে? কয়লা পুড়িয়ে উৎপন্ন বাষ্প থেকে আসে। বাষ্পের চাপে কিসের ঠেলায় ট্রেনের চাকা ঘুরতো? বাষ্পের চাপে মোটা পিস্টনের ঠেলায় চাকা ঘুরতো। গাড়ির ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড।
সাইকেল ছাড়া এমন একটি যানের নাম লেখো যা পরিবেশ দূষণ করে না। ট্রাম গাড়ি। হ্যাঁ, দূষণমুক্ত পরিবেশের জন্য কি করা দরকার? জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে বিদ্যুৎ শক্তিতে বেশি চলে এমন যানবাহন চালাতে হবে। সাইকেলের সংখ্যাও বাড়াতে হবে। রেলগাড়ির ড্রাইভারের কাজ কি? ড্রাইভার সিগন্যাল দেখেন, ঠিক সময়ে স্টার্ট দেন এবং ব্রেক চাপেন। বাষ্প দ্বারা চালিত ইঞ্জিনকে কি বলে? বাষ্প দ্বারা চালিত ইঞ্জিনকে স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন বলে। এদেশে প্রথম ট্রেন চলে কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল। পথের পাঁচালী বইটি লেখককে? পথের পাঁচালী বইটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী সিনেমাটি কে নির্মাণ করেন? সত্যজিৎ রায়। আদিম যুগে মানুষ চলাফেরা করত কিভাবে? পায়ে হেঁটে। এমন একটি যানের নাম করো যা দিয়ে আগে অনেক কাজ করা যেত। গরুর গাড়ি, ক্ষেত থেকে ফসল তুলে আনতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ইত্যাদি অনেক কাজে ব্যবহার করা যেত। তুমি কোন কোন যানের কথা জানো তা লেখো। ঘোড়ার গাড়ি, ট্রেন, বাস, পালকি, নৌকো, লঞ্চ, রিক্সা, অটোরিক্সা, টোটো, পাতাল রেল ইত্যাদি। নদী উপর দিয়ে চলাফেরা করার সুবিধা কী কী? নদীর উপরটা থাকে ফাঁকা, ট্রাফিক জ্যাম, বন্য জন্তুর আক্রমণ নেই, ইঞ্জিন লাগালে নৌকো জোরে চলে। পানসি কি? তোমরা এর আগেও একটা পানসি কথাটা আসছে, তাই আমি তোমাদের পানসিকে ক্লিয়ার করার জন্য একটা ইমেজ বা ছবি দিয়েছি। দেখো তোমার নিচে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পানসি। হ্যাঁ, পানসি। তা পানসি হলো বাঁশ দরমা দিয়ে হ্যাঁ ঢাকা ছোট নৌকো, অনেকটা ডিঙির মতো। হ্যাঁ, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। এই যে পাল খাটানো আছে। হ্যাঁ, পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না। দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকো যায় এগিয়ে। এরপরে আগে মানুষ কিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত? বিভিন্ন যানবাহনের মাধ্যমে। যানবাহন, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করার উদ্দেশ্য কি? দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে যানবাহন চাই, তাই যানবাহন চলার জন্য চাই ভালো রাস্তা। কোনটি দ্রুতগতির যানবাহন? বিমান। হ্যাঁ, শহরের রাস্তায় দূষণ কিভাবে ছড়ায়? শহরের রাস্তায় জ্যাম লেগেই থাকে, ফলে বিষাক্ত গ্যাস দ্রুত ছড়ায়। এতে আছে কার্বন ডাইঅক্সাইড, কালো ধোঁয়া চারিদিকে ভরে যায়, ফলে দূষণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। গাড়ির ধুলোয় গাছের কি ক্ষতি হয়? গাড়ি থেকে বেরোয় বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর পিছন দিকে ধুলো উড়ে গাছের পাতায় ওই ধোঁয়া ধুলো জমে, গাছের খুব ক্ষতি হয়, পাতা কালো হয়ে যায়, ফলে গাছের খাদ্য তৈরি করতে পারে না। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবসে তুমি কি পোস্টার লিখবে? আমি লিখব, আমরা চাই দূষণমুক্ত শ্বাস প্রশ্বাস, দূষণমুক্ত পরিবেশ, সুস্থ পরিবেশ। দূষণ কম এমন দুই একটি যানের নাম করো। ইলেকট্রিক ট্রেন, ট্রাম এবং টোটো। ট্রাম, ট্রেন কোন শক্তিতে চলে? বিদ্যুৎ শক্তিতে চলে। টোটো কোন শক্তিতে চলে? ব্যাটারিতে, যদিও ব্যাটারিতে চার্জ দিতে হয়। তিতলি দাদুর মুখে কি শুনেছিল? তিতলি দাদুর মুখে কলকাতা একসময় 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল সেটা শুনেছিল। কলকাতার রাস্তায় তিতলি কি কি প্রথম দেখলো? হ্যাঁ, বড় বড় উঁচু বাড়ি, রাস্তায় এত লোক ও গাড়ি এই প্রথম তিতলি দেখলো। কিভাবে রাস্তা পেরোতে হয়? খুব খেয়াল করে, তাড়াহুড়ো না করে, রাস্তার লাল সিগন্যাল দেখে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে রাস্তা পেরোতে হয়। রাস্তায় মোবাইল ফোন কিভাবে ব্যবহার করতে হবে? মোবাইল ফোন কানে দিয়ে কখনোই রাস্তা পার হওয়া যাবে না, এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তিতলি খাতায় বেরোনোর কথা কি লিখলো? হাঁটার জন্য ফুটপাত, গাড়ির জন্য রাস্তা। গাড়ির সামনে বসলে কি লাগানো বাধ্যতামূলক? সিট বেল্ট, এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। কোথায় হর্ন বাজানো উচিত নয়? স্কুল, হাসপাতাল ইত্যাদির সামনে জোরে গাড়ি চালানো ও হর্ন বাজানো মোটেও উচিত নয়। পুলিশ গাড়ির চালকের কাছে কি দেখতে চান? ড্রাইভিং লাইসেন্স, তারপরে ব্লু বুক ইত্যাদি। তারপর ড্রাইভিং লাইসেন্স কি? গাড়ি চালানো শিখতে হয়, সেটা ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয় এবং ওই পরীক্ষায় পাশ করলে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কী? রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই লাইসেন্স সঙ্গে রাখতে হয়। ট্রাফিক পুলিশ দরকারের লাইসেন্স যাচাই করেন। ফুটব্রিজ বা সুড়ঙ্গ কি? অনেক রাস্তায় লোক চলাচলে মানা থাকে, সেখানে পায়ে হাঁটার জন্য যে ব্রিজ ব্যবহার করা হয় তাকে বলে ফুটব্রিজ। আবার অনেক সময় রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের মতো সাবওয়ে থাকে। ফুটব্রিজ, সাবওয়ে ব্যবহার না করে রাস্তা পেরোতে গেলে দুর্ঘটনা হতে পারে। গাড়ি কোথায় রাখতে হয়? যেখানে সেখানে গাড়ি রাখা যায় না, নির্দিষ্ট স্থানে, যেখানে কার পার্কিং বলে, গাড়ি রাখতে হয়। গাড়ি চালানোর আগে কি কি পরীক্ষা করতে হয়? গাড়ির চাকা, ব্রেক, আলো ইত্যাদি সব পরীক্ষা করতে হয়। চার্চ ও ক্যাথিড্রাল কাকে বলে? ছোট গির্জাকে বলে চার্চ, আর বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক? কেন?
হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনা বেশি, জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। রাস্তায় বেরোলে কি কি করা উচিত নয়? 1 নম্বর, গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করা উচিত নয়। রাস্তায় দৌড়াদৌড়ি করা উচিত নয়। বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসা উচিত নয়। রাস্তার ওপরে কখনোই খেলা উচিত নয়। বাস থেকে লাফ দিয়ে নামা উচিত নয়। নামার আগে দেখতে হবে কোনো চলন্ত গাড়ি বা মোটর সাইকেল আসছে কিনা। হ্যাঁ, বাস বা ট্যাক্সি চালকের সঙ্গে কীরকম আচরণ করা উচিত? রোজ হাজার হাজার যাত্রী নিয়ে গাড়ি চালাতে হয় বাস বা ট্যাক্সি চালকদের, তাদের উপর মানসিক চাপ দেওয়া উচিত নয়। তারা আমাদের এই মতো মানুষ, তাদের সম্মান ও সহযোগিতা করা দরকার। রাজ্য সরকার থেকে পথ সুরক্ষার জন্য কি প্রচার করা হচ্ছে? প্রচার করা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ, অর্থাৎ সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও। রাস্তায় বেরোলে কি কি করতে হবে? গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। বাবা মা, বুড়ো, বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। ট্রেন এক আশ্চর্য জিনিস। কেন? লম্বা ট্রেন গাড়ি চলে দুটো সরু লাইনের উপর দিয়ে, তাই ট্রেন একটা আশ্চর্য জিনিস। একটা ট্রেন কত বগি থাকে, কত লোক ধরে? একটা ট্রেন 9 থেকে 10টা বগি থাকে, তবে একটা ট্রেনে 30 থেকে 40টা বাসের লোক ধরে। এখন আবার শহরতলিতে 12 বগির ট্রেন চলেছে। মেল ট্রেন কটা বগি থাকে, কি সুবিধা আছে? মেল ট্রেনে 20 থেকে 22টা বগি থাকে। ভিতরে শোয়ার জায়গা থাকে, বাথরুমে থাকে, করিডোরও থাকে। সরু লাইনে কি থাকে? ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে, তাই কোন দিকেই লাইন সরতে পারে না। ড্রাইভারের কাজ কি? সিগন্যাল দেখে ড্রাইভার ট্রেন চালানো এবং ঠিক সময়ে স্টার্ট দেন, প্রয়োজনে ব্রেক চাপেন। আগে কি ধরনের ট্রেন চলতো? স্টিম ইঞ্জিন, কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হতো। সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো, তার ধাক্কায় চাকা ঘুরতো, ট্রেন চলতো। এবার 2-3টি বাইকে উত্তর দাও। রিক্সা কীভাবে পরিবহনের কাজে লাগে? কলকাতায় প্রথম 1900 খ্রিস্টাব্দে 2 চাকার রিক্সা পরিবহনের কাজ ব্যবহৃত হয়। এই রিক্সা মানুষই টানত, তখন এটি শুধু মালপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো। তারপর 1914 খ্রিস্টাব্দ থেকে মানুষের যাতায়াতের জন্য এর ব্যবহার শুরু হয়। বর্তমানে এই রিক্সা আর দেখা যায় না বললেই চলে। স্থলপথে বাদ দিয়ে লোকের জলপথকে বেছে নিল কেন? আগেকার দিনে স্থলপথের চারিদিকে বন ছিল, তার মধ্যে দিয়ে ছিল রাস্তা, ফলে বন্য জন্তু ও দুর্বৃত্তের আক্রমণের ভয়ে মানুষ জলপথে যাতায়াত শুরু করলো। হালের গুরুত্ব লেখো, অথবা নৌকায় হালের কাজ কি? হাল একটা ইমেজ তোমাদের আগেই দেখেছি। হাল নৌকায় পেছন দিকে থাকে, এটি বেশ লম্বা কাঠের তৈরি হয়। হাল অনেকটা সাইকেল হ্যান্ডেলের মতো কাজ করে। নৌকো কোন দিকে যাবে হাল তা ঠিক করে দেয়। হাল ঠিক করে না ধরলে নৌকো উল্টে যাবে, সেজন্য প্রায় সব জলযানে হাল থাকে। গাড়ি ধোঁয়ায় বিষাক্ত কেন? পেট্রোল ডিজেলের সাহায্যে গাড়ি চালানো হয়। এই পেট্রোল ডিজেলের দহনের ফলে উৎপন্ন ধোঁয়ার মধ্যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড থাকে। ওই সমস্ত ধোঁয়া বাতাসে মিশেছে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে। ওই ধোঁয়া শরীরে প্রবেশ করলে শরীরের অক্সিজেন সরবরাহ কমে যায়, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে, তাই গাড়ির ধোঁয়া বিষাক্ত। পরিবেশ দূষণ কাকে বলে? প্রাকৃতিক প্রক্রিয়া ও মানুষের অবিবেচনা প্রসূত নানান কার্যকলাপের দ্বারা পরিবেশের, যেমন বায়ু, জল, মাটি প্রভৃতি গুণমানের অবনতিকে বলে পরিবেশ দূষণ। গাড়ির ধোঁয়া ধুলো গাছের কিভাবে ক্ষতি করে? গাড়ির ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড গাছের পক্ষে সবথেকে ক্ষতিকারক। গাড়ির ধুলো পাতার উপর জমে কালো হয়ে যায়। এরকম পাতা সূর্যালোক শোষণ করতে না পারায় গাছপালা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না। গাড়ির ধোঁয়া থেকে কি কি বিষাক্ত গ্যাস বাতাস ছড়ায়? গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস বাতাসে ছড়ায়। রেলগাড়ি সরু রেল লাইনের উপর দিয়ে কিভাবে চলে? ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে, কোন দিকে লাইন থাকে সরতে পারে না, তাই সরু লাইনের উপর দিয়ে রেলগাড়ি ছুটে চলে। বাঁশের সাহায্যে রেল চালে কিভাবে? কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ জলকে ফুটিয়ে বাষ্পে রূপান্তরিত করা হয়। সেই বাষ্পের চাপে একটি মোটা পিস্টন বেরিয়ে আসে, তার ঠেলায় চাকা ঘুরে। এইভাবে বাষ্পের সাহায্যে রেল চলে। কত খ্রিস্টাব্দ থেকে এদেশে ট্রেন চলেছে? 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল থেকে এদেশে ট্রেন চলছে। 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। দীর্ঘপথে ট্রেন চলার
সেই শুরু। হ্যাঁ, রেলের ড্রাইভারকে কিছু করতে হয় না এ সম্পর্কে তুমি কি জানো? ট্রেন নিজেই লাইনের উপর থাকে, ফলে ড্রাইভারের সিগন্যাল দেখা, স্টার্ট দেওয়া, ব্রেক চাপা ছাড়া কিছু করতে হয় না। এরপরে 5-6টি বাক্যে উত্তর দাও, যেটা তোমাদের 3 থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে। পরিবহনের 4টি মাধ্যম কি কি? পরিবহনের 4টি মাধ্যম হলো সড়ক পথ। পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হলো স্থলভাগে নির্মিত সড়ক পথ। এই পথে পরিবহনের মাধ্যম হলো বাস, ট্রাক, মোটর গাড়ি প্রভৃতি। রেলপথ। রেলপথে স্থলভাগের শ্রেষ্ঠ পরিবহনের মাধ্যম। এই পথে ভারী এবং বেশি পরিমাণ জিনিসপত্র মানুষকে সস্তায় ও দ্রুত দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া সম্ভব। জলপথ। অন্তর্দেশীয় জলপথে ও সমুদ্র, নৌকা, লঞ্চ এবং জাহাজের মাধ্যমে পরিবহন করা যায়। বিমানপথ। দুর্গম ও দূরবর্তী অঞ্চলে দ্রুত পরিবহনের মাধ্যম হলো বিমানপথ। এরপরের যে প্রশ্ন হচ্ছে, অনেক সময় তোমাদের সত্য মিথ্যা আসতে পারে, তাই আমি সমস্ত বই থেকে যে গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে কিছু সত্য মিথ্যা তোমাদের দিচ্ছি। গ্রামে গঞ্জে ঘোড়ায় টানা গাড়ি দেখা যায়, সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ, গরুর গাড়ি অন্য পশুচালিত গাড়িতে খুব কম সময়ে গন্তব্যে যাওয়া যায়, মিথ্যা। কলকাতায় প্রথমে রিক্সা জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো, সত্য। অতীতে যাতায়াতের জন্য স্থলপথ খুব নিরাপদ ছিল, মিথ্যা। সবথেকে প্রাচীনতম সাধারণ জলযান হলো ভেলা, সত্য। ইঞ্জিনের চলা আধুনিক জলযানের দাঁড় থাকে, মিথ্যা। আগেকার অনেক যানবাহন এখনও রাস্তায় চলে, সত্য। রাস্তায় যেসব যানবাহন চলে সেগুলিকে মানচিত্রে দেখানো যায় না, মিথ্যা। সমস্ত রাস্তায় সাইকেল যেতে পারে, সত্য। 10-15 কিলোমিটার যাতায়াতের সাইকেল পরে খুব দরকার হবে, সত্য। এখন সব লোকাল ট্রেনেই বগির সংখ্যা 12 হয়েছে, সত্য। মেল ট্রেনের ভিতরে শোয়ার জায়গা থাকে না, মিথ্যা। হ্যাঁ, তোমরা এতক্ষণ বসে ধৈর্য সহকারে আমার ভিডিওটি যে দেখেছো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে আশা করেছি তোমার অষ্টম অধ্যায় পরিবেশের খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তর দিতে। তারপরেও তোমরা বইটাকে যদি সুন্দর করে পড়ো, তারপরে আমার প্রশ্নগুলি ভালো করে পড়ো, আশা করি তোমাদের যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা কমন পাবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলো না। আর তোমরা, আবারও বলছি, যদি এখনও কেউ সাবস্ক্রাইব করো না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তাহলে ধন্যবাদ তোমাদের সবাইকে।